আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি পিএসসি দ্বারা কন্ডাক্ট করা বিগত কিছু পরীক্ষার ট্রান্সলেশন প্যাসেজ। তো আজকে আমরা এই ভিডিওতে দুটো ট্রান্সলেশন প্যাসেজ দেখব। এই দুটো প্যাসেজ আমি সকালবেলাতে আপনাদেরকে হোম টাস্ক হিসেবে দিয়েছিলাম। তাদের মধ্যে অনেকেই যারা আর কি গ্রুপে আছে তাদের মধ্যে অনেকেই আমাকে এই হোম টাস্কগুলো গ্রুপে পাঠিয়েছেন চেক করার জন্য। তো সবারই খুবই সুন্দরই হয়েছে। অনেকের একটু মিস্টেক আছে, গ্রামাটিক্যাল একটু মিস্টেক আছে, ওয়ার্ড চুজে একটু মিস্টেক আছে। হ্যাঁ, তো তো এই ব্যাপারটা হচ্ছে কি, আপনি যত প্র্যাকটিস করবেন আর কি, যত প্র্যাকটিস করবেন, আজকে আপনি একরকম লিখছেন তো এটাকে এরকম হচ্ছে মনে করুন, মোটামুটি হচ্ছে। হ্যাঁ, তো আপনি যত প্র্যাকটিস করতে থাকবেন তত কিন্তু আপনার লেখার কোয়ালিটি বা লেখার স্ট্যান্ডার্ড কিন্তু পাল্টাতে থাকবে। তো আপনি যদি মনে করেন যে এটা তো পরীক্ষায় আসবে না, এটা প্র্যাকটিস করে কি হবে, তো এই জিনিসটা কিন্তু, যদি এরকম ধারণা থাকে, এটা কিন্তু চেঞ্জ করুন। হ্যাঁ, কারণ আপনি যদি আজকে একরকম প্রায় লিখছেন, প্র্যাকটিস করছেন, আবার কালকে একরকম লিখছেন, প্র্যাকটিস করছেন, কিছু কিছু নতুন নতুন গ্রামার শিখছেন, কিভাবে একটা লেখা যায় অন্য রকমভাবে সেটাও শিখছেন। আমিও তার সলিউশন প্রত্যেক দিন দিয়ে দিচ্ছি। হোম টাস্কের পরে আমি ভিডিও বানিয়ে আপনাকে সবাইকে প্রোভাইড করে দিচ্ছি। তো সেটা থেকেও আপনি কিছু লক্ষ্য করছেন, বা আপনাদের কাছে যে সমস্ত বই আছে সেইগুলোতেও আপনি ফলো করছেন। তো নতুন নতুন ডেলি একটা করে আপনি করতেই পারেন, একটা দুটো করে করতেই পারেন, তাতে কিন্তু আপনার লাভই হবে। আপনাদের যে লেখার যে দক্ষতা, রাইটিং পাওয়ার যে স্কিলটা আছে, সেটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপই করবে। ঠিক আছে, তো ফার্স্ট প্যাসেজটা আমরা দেখি। ফার্স্ট প্যাসেজটা হচ্ছে, চিত্তরঞ্জনের পিতা অনেক ঋণ করিয়া দেউলিয়া হইয়াছিলেন। চিত্তরঞ্জন তাহার উপার্জিত অর্থে সেই সকল ঋণ পরিশোধ করেন। তাহার এই কার্যের জন্য বিচারপতি ফ্লেচার খুব প্রশংসা করিয়াছিলেন। ঋণশোধ হইলে পর তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন। এমন উদার দানের তুলনা পাওয়া যায় না। 1920 সালে মহাত্মা গান্ধীর আহ্বানে আপন ভোগ সম্পদ ত্যাগ করিয়া যখন চিত্তরঞ্জন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করিলেন, তখন দেশবাসী তাহাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই কোশ্চেনটা এসেছে পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সাম 2002-তে। ঠিক আছে, তো চলুন দেখা যাক যে প্রত্যেকটা লাইনকে কিভাবে ট্রান্সলেশন করা যায়, সেখানে কি কি গ্রামার ইউজ হচ্ছে। হ্যাঁ, চলুন দেখি। তো ফার্স্ট যে লাইনটা, সেটা হলো কি, চিত্তরঞ্জনের পিতা অনেক ঋণ করিয়া দেউলিয়া হইয়াছিলেন, তাই তো? তাহলে দেউলিয়া হইয়াছিলেন পাস্ট ইনডিফিনাইটে লিখতে হবে আপনাকে। কে দেউলিয়া হইয়াছিলেন? চিত্তরঞ্জনের পিতা, তাই তো? তাহলে চিত্তরঞ্জনের পিতা অনেক ঋণ করিয়া দেউলিয়া হইয়াছিলেন, তাহলে আমাদের এখানে সাবজেক্ট কে হবে? সাবজেক্ট অবশ্যই চিত্তরঞ্জনের পিতা, মানে চিত্তরঞ্জনস ফাদার। হইয়াছিলেন, হইয়াছিলেন আপনি বিকেম হিসেবেও লিখতে পারেন এটাকে। বিকাম মানে হওয়া, বিকেম মানে হয়েছিল, ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে লিখতে হবে পাস্ট ইনডিফিনাইটে। তো দেখুন কিভাবে এটাকে লেখা যায়। আমি এইভাবে লিখেছি যে, হ্যাভিং আ লার্জ অ্যামাউন্ট অফ ডেট। ডেট মানে হচ্ছে ঋণ, ঠিক আছে? তো হ্যাভিং আ লার্জ অ্যামাউন্ট অফ ডেট মানে হচ্ছে নিয়ে, প্রচণ্ড ঋণ নিয়ে। নেওয়ার পর কি হলো কি, চিত্তরঞ্জনস ফাদার, এটা সাবজেক্ট, বিকেম ভার্বের সেকেন্ড ফর্ম, ইনসলভেন্ট। মানে কি ইনসলভেন্ট? এখানে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, এখানে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, তাহলে হ্যাভিং আ লার্জ অ্যামাউন্ট অফ ডেট, প্রচণ্ড ঋণ নিয়ে, চিত্তরঞ্জনস ফাদার, এখান থেকে অরিজিনাল টেন্সটা কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনাইট, চিত্তরঞ্জনস ফাদার বিকেম ইনসলভেন্ট। ঠিক আছে, তো এইভাবেও করা যায়, আরেকভাবেও করা যায়, যেটা আমার মনে হয়েছে আরেকভাবেও করেছি আমি, সেটাকে দেখুন, জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, দেখুন, চিত্তরঞ্জনস ফাদার ওয়েন্ট ব্যাংক্রাপ্ট, মানে ওয়েন্ট ব্যাংক্রাপ্ট মানে হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়া, মানে গো ব্যাংক্রাপ্ট, ওয়েন্ট ব্যাংক্রাপ্ট সেকেন্ড ফর্মে লিখতে হবে আপনাকে। তো ওয়েন্ট ব্যাংক্রাপ্ট উইথ আ লট অফ ডেট, মানে প্রচণ্ড ঋণ নিয়ে চিত্তরঞ্জনের বাবা কি হয়, দেউলিয়া হয়ে যায়। ঠিক আছে, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনাইটে লিখেছে। দেখুন, চিত্তরঞ্জনস ফাদার, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট ব্যাংক্রাপ্ট, এই ওয়েন্ট হচ্ছে আপনার ভার্বের সেকেন্ড ফর্ম, ব্যাংক্রাপ্ট মানে দেউলিয়া হয়ে যান। ঠিক আছে, আর উইথ আ লট অফ ডেপ্ট এটা হচ্ছে বাকি যেটা আছে, অর্থাৎ কমপ্লিমেন্ট হিসেবে আমরা ইউজ করেছি যে প্রচণ্ড ঋণ নিয়ে। ঠিক আছে, তো আচ্ছা, তাহলে বোঝা গেছে। তাহলে পরেরটা দেখি, পরের সেন্টেন্সটা কি আছে। পরেরটা হচ্ছে, চিত্তরঞ্জন তাহার উপার্জিত অর্থে সেই সকল ঋণ পরিশোধ করেন। তাহলে এখানে কে পরিশোধ করেন? চিত্তরঞ্জন। তাহলে চিত্তরঞ্জন হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে,
পরিশোধ করেন, আপনি যদি পে লেখেন তাহলে পে কিন্তু এখানে হবে না, মানে পে পে মানে পরিশোধ করা নয়, পে মানে মেটানো, ঠিক আছে। পরিশোধ করা এখানে রিপে লিখতে হবে, হ্যাঁ। আর এটাকে পেড হিসেবে লিখতে হবে, রিপেড। তো দেখুন কিভাবে করেছি, এটা হচ্ছে দেখুন, তাহলে বললাম যে চিত্তরঞ্জন হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে চিত্তরঞ্জন লিখলাম ফার্স্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম রিপেড। কি পেড করেছিলেন, যে তাহার ঋণ পরিশোধ করেছিলেন, সেই সকল ঋণ পরিশোধ করেছিলেন। তাহলে সেই সকল ঋণকে কিভাবে লিখবো, অল দোজ ডেপ্টস, ঠিক আছে। কিভাবে পরিশোধ করেছিলেন, তাহার উপার্জিত অর্থে, তাহলে কি উইথ হিজ আর্নড মানি। এই আর্নড মানি এখানে কিন্তু আপনি ভাববেন না যে এটা আর্নড মানে উপার্জন করা, আর্নড মানে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম করেছে না, এই আর্নড মানি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ করা হয়েছে, ঠিক আছে। আর্নড মানি মানে হচ্ছে উপার্জিত অর্থ, উইথ মানে দিয়ে, বোঝা গেল। তাহলে কি দেখুন পাস্ট ইনডিফিনাইটে আমি এখানে ইউজ করেছি, চিত্তরঞ্জন সাবজেক্ট, রিপেড ভার্বের সেকেন্ড ফর্ম, অল দোজ ডেপস সেই সকল ঋণ, উইথ ইজ আর্নড মানি, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি তাহলে। নেক্সট সেন্টেন্স হচ্ছে, তাহার এই কার্যের জন্য বিচারপতি ফ্লেচার খুব প্রশংসা করিয়াছিলেন। তাহলে কি কে প্রশংসা করেছিল, সাবজেক্ট পেতে গেলে কে দিয়ে প্রশ্ন করছি আমি, তাহলে বিচারপতি ফ্লেচার। তাহলে এইটা ফার্স্ট আসবে বিচারপতি, দ্যাট মিন জাস্টিস ফ্লেচার, ঠিক আছে। প্রশংসা করেছিল এইটা আমাদের ভার্ব হিসেবে আসবে, ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। কিসের জন্য প্রশংসা করেছিল, তাহার এই কার্যের জন্য, ঠিক আছে। দেখুন কিভাবে ফ্রেম করেছে সেন্টেন্সটাকে, দেখুন তাহলে কি সাবজেক্ট হচ্ছে আমাদের জাস্টিস ফ্লেচার, প্রেজড মানে প্রশংসা করেছিল, প্রশংসা করেছিল আ লট মানে প্রেজড আ লট, দ্যাট মিন প্রচণ্ড প্রশংসা করেছিল, ফর হিজ ডিড মানে তার কার্যের জন্য বা তার কাজের জন্য, বোঝা গেল। তাহলে এই যে জাস্টিস ফ্লেচার সাবজেক্ট, প্রেজড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, প্রেজড আ লট প্রচণ্ড প্রশংসা করেছিল, ফর হিজ ডিড এখানে অবজেক্ট নেই, পুরোটাই হচ্ছে এখান থেকে এতটা পুরোটাই হচ্ছে কমপ্লিমেন্ট, কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটাতে দেখি, পরের সেন্টেন্সটা হচ্ছে দেখুন, ঋণ শোধ হইলে মানে ঋণ শোধ হইলে পর তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন। তো এখানে যেটা টেন্সের যে নিয়মটা আছে, এই যে দেখুন তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন, তাহলে এটা একটা অতীতের একটা অভ্যাস বোঝাচ্ছে, তাই না। তাহলে অভ্যাস বোঝাতে গেলে আমাদের কিন্তু ইউজড টু, এই যে শব্দটা ইউজড টু, এটাকে আমাদের ইউজ করতে হয়, ব্যবহার করতে হয় অতীতের বোঝালে, ঠিক আছে। আর যদি প্রেজেন্টে বোঝায় তাহলে আপনি ইউজ টু ব্যবহার করবেন, ইউএসি ইউজ টু, ঠিক আছে। তো দেখুন কিভাবে আমি এটা করেছি, তো তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন ঋণ শোধ হইলে পর, মানে ঋণ শোধ হওয়ার পর। তাহলে ঋণ শোধ হওয়ার পর এই জিনিসটা আমি লাস্টে দিয়েছি যে আফটার রিপেইং দি লোন, এটাকে আপনি বাদ রাখুন এখন, মানে ঋণ শোধ হওয়ার পরটাকে বাদ রাখুন। তিনি থেকে এখন দেখুন যে তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন, তাহলে তিনি প্রায় দান করিতেন প্রতিদিন, তাহলে এটা একটা অভ্যাস বোঝাচ্ছে। তাই আমি কি করলাম যে হি ইউজড টু ডোনেট মানে তিনি দান করতেন, ঠিক আছে। আ লট অফ মানি এটা অবজেক্ট, আ লট অফ মানি মানে প্রচুর অর্থ, অলমোস্ট এভরিডে মানে প্রায় প্রতিদিন, বোঝা গেল। তো এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট ইউজ করেছি, আবার ইনফিনিটিভ ইউজ করতে হবে, কেননা কিনা ইউজ টু আমাদেরকে অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করতে হবে, তাই টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ইনফিনিটিভও হলো, ঠিক আছে। তাহলে দেখুন এই যে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ টু, আর এখানে টু এর পরে যখন আমি ডোনেট লিখছি তখন এটা ইনফিনিটিভও হয়ে গেল, ঠিক আছে। তারপরে আ লট অফ মানি যখন আমি লিখছি তাহলে এটা অবজেক্ট হলো, বাকিটা আপনি দেখতেই পাচ্ছেন, অলমোস্ট এভরিডে আফটার রিপেইং দি লোন, এই পুরোটাই কিন্তু কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে আরেকবার ভালো করে বুঝে নিন কি বললাম, যে ঋণ শোধ হইলে পর তিনি প্রায় প্রতিদিন প্রচুর অর্থ দান করিতেন, তাহলে এটা একটা অতীতের অভ্যাস যেহেতু বোঝাচ্ছে, তাই আমাদেরকে ইউজড টু ইউজ করতে হবে। তাই লিখলাম যে হি ইউজড টু ডোনেট, তিনি প্রতিদিন দান মানে তিনি দান করতেন, আ লট অফ মানি প্রচুর টাকা, অলমোস্ট এভরিডে প্রায় প্রত্যেক দিন, আফটার রিপেইং দি লোন ঋণ শোধ হওয়ার পর মানে ঋণ শোধ হওয়ার পর, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সটটা দেখছি। নেক্সট হচ্ছে দেখুন, এমন উদার দানের তুলনা পাওয়া যায় না, তাহলে এমন উদার দানের তুলনা পাওয়া যায় না, তাহলে এই ধরনের যে জিনিসগুলো আছে এটা কিন্তু বলেছিলাম যে ইন্টারোগ্যাক্টরি দেওয়ার ইউজ করতে হয়, তাই কি না। তাহলে দেখুন কিভাবে করা যায়, দেখুন দেয়ার ইজ নো কম্প্যারিজন মানে কোনো কম্প্যারিজন নেই, কোনো তুলনা নেই,
কিসের তুলনায়? এমন উদার দানে। তাহলে অফ সাচ জেনারাস ডোনেশনস, জেনারাস মানে হচ্ছে উদার, আর ডোনেশনস মানে বুঝতেই পাচ্ছেন যে দান। তাহলে কি ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ নো কম্প্যারিজন, কোনো তুলনাই নেই কিসের? অফ সাচ জেনারাস ডোনেশনস, মানে এই সাচ মানে হচ্ছে এমন, এমন উদার দানের। বোঝা গেল? বুঝতে পেরেছেন? তাহলে পরেরটা দেখছি। আচ্ছা, নেক্সট লাইন হচ্ছে 1920 সালে মহাত্মা গান্ধীর আহ্বানে আপন ভোগ সম্পদ ত্যাগ করিয়া, মানে ত্যাগ করে যখন চিত্তরঞ্জন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করলেন, তখন দেশবাসী তাকে দেশবন্ধু আখ্যায় সম্মানিত করলো। তাহলে দেখুন ভালো করে, আচ্ছা কিভাবে করেছে আগে এটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন, বোঝাতে সুবিধা হবে। দেখুন 1920 সালে, তাহলে কি লিখলাম? ইন 1920, ঠিক আছে। যখন ত্যাগ করলেন, আমরা কিন্তু এখানে হোয়েনই ইউজ করবো, হোয়াইল কিন্তু নয়। হোয়াইল কিন্তু যখন দুটো কাজ একসঙ্গে হয় তখন আমরা হোয়াইল ইউজ করি, কিন্তু এখানে দুটো কাজ একসঙ্গে বোঝাচ্ছে না, তাই কিন্তু আমরা হোয়েন ইউজ করলাম, ঠিক আছে। তাহলে 1920 সালে মহাত্মা গান্ধীর আহ্বানে আপন ভোগ সম্পদ ত্যাগ করে যখন চিত্তরঞ্জন দেশ সেবায় নিজেকে নিয়োজিত করলেন, তাহলে কিভাবে লিখছি দেখুন, হোয়েন চিত্তরঞ্জন গেভ আপ। তাহলে আমি এখানে গেভ আপ মানে ত্যাগ করা, ত্যাগ করেছিল, একটা ফ্রেজাল ভাব ইউজ করলাম। হোয়েন চিত্তরঞ্জন গেভ আপ হিজ পজেশনস অ্যান্ড রিসোর্সেস। হোয়েন চিত্তরঞ্জন, দেখুন হোয়েন চিত্তরঞ্জন গেভ আপ মানে যখন চিত্তরঞ্জন ত্যাগ করেছিলেন, হিজ পজেশনস অ্যান্ড রিসোর্সেস, মানে হিজ পজেশনস অ্যান্ড রিসোর্সেস এই মানেটা হচ্ছে ভোগ সম্পদ। বোঝা গেল? ভোগ সম্পদ যখন ত্যাগ করেছিলেন কখন? অ্যাট দি কল অফ মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর আহ্বানে। বোঝা গেল? তাহলে আপনি মহাত্মা গান্ধীর আহ্বানে এই যে লেখাটা, যেটা কিন্তু আমি শেষে ইউজ করলাম, ঠিক আছে। তাহলে কি হলো? ইন 1920 when চিত্তরঞ্জন gave up his possessions and resources at the call of মহাত্মা গান্ধী and, এবং কি করলেন? নিজেকে নিয়োজিত করলেন, and engaged। তাহলে এই যে অ্যান্ডটা আমি ইউজ করছি, তার আগে কিন্তু সাবজেক্ট নেই, মানে অ্যান্ডের পরে এনগেজ যেটা ইউজ করলাম, এনগেজটা কিন্তু সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্টটাকে আমাকে এইটা ধরতে হবে, চিত্তরঞ্জনটাকে ধরতে হবে। তার মানে কি চিত্তরঞ্জন এনগেজড হিমসেলফ, চিত্তরঞ্জন নিজেকে নিয়োজিত করেছিলেন, ঠিক আছে। কোথায়? ইন ন্যাশনাল সার্ভিস, মানে দেশ সেবায়, ঠিক আছে। তো দেখুন ইন ন্যাশনাল সার্ভিস, তারপরে কি হলো? মানে তখন, তাই কমা দিলাম একটা, কমা মানে তখন, দি কান্ট্রিমেন মানে দেশবাসী, অনার্ড হিম তাকে সম্মানিত করলো, কিভাবে? অ্যাজ আ দেশবন্ধু, মানে অ্যাজ দেশবন্ধু, মানে দেশবন্ধু নামে আখ্যায়িত করলো। ঠিক আছে, বুঝতে পারলেন? ঠিক আছে, আজ এই যে টপিকটা আমাদের ফার্স্ট প্যাসেজটা কিন্তু এখানেই শেষ হলো। এবার আমরা সেকেন্ড প্যাসেজ যেটা সেটা দেখব। দেখুন সেকেন্ড প্যাসেজটা আছে, এটা পিএসসি ক্লাসিক মেন্স 2000-এ এসেছিল। দেখুন, সকাল 7:09 সময় বিমান আক্রমণের বিপদ সংকেত বেজে উঠল। হঠাৎ দেখা গেল আকাশে এক চোখ ঝলসানো সাদাটে গোলাপি আলোর ঝলক, সেই সঙ্গে অস্বাভাবিক এক কম্পন। কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা ও শহরের কেন্দ্রের সাধারণ উদ্যানের হাজার হাজার মানুষ প্রচণ্ড তাপপ্রবাহে দগ্ধ হয়ে গেল। দেওয়াল, বাড়ি, কারখানা এবং অন্যান্য অট্টালিকা যা কিছু তাপ তরঙ্গ প্রবাহের মুখে দাঁড়িয়েছিল, তার প্রত্যেকটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। ঘোড়া, কুকুর এবং গবাদি পশুও মানুষের মতো একই নিয়তির বলি হলো। এমনকি উদ্ভিদ জগতও নিষ্কৃতি পেল না। সন্ধ্যার মধ্যে আগুন কমতে শুরু করলো এবং তারপর নিভে গেল। পোড়াবার মতো আর কোনো বস্তু অবশিষ্ট রইল না। হিরোশিমার অস্তিত্ব লুপ্ত হয়ে গেল। ঠিক আছে, তো দেখুন কিভাবে এটাকে ট্রান্সলেশন করা যায়। ফার্স্ট লাইন যেটা, সেটা হচ্ছে সকাল 7:09 সময় বিমান আক্রমণের বিপদ সংকেত বেজে উঠল। এই যে বিমান আক্রমণ লেখা আছে না, বিমান আক্রমণকে আপনি এয়ার রেড হিসেবে লিখতে পারেন, ঠিক আছে, বিমান আক্রমণ। আর সংকেত হিসেবে আপনি মানে এটাকে বেজে উঠলো, সংকেত বেজে উঠলো, এটাকে আপনি র্যাং লিখতে পারেন, ঠিক আছে। দেখুন কিভাবে লেখা যায়, আমি এইভাবে লিখেছি যে দি এয়ার রেড মানে কি? বিমান আক্রমণ, ঠিক আছে। সাইরেন্স মানে সংকেত, তাহলে দি এয়ার রেড সাইরেন্স এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে। র্যাং, রিং, র্যাং, রাং, তো তিনটে যে ফর্ম, তো এখানে সেকেন্ড ফর্ম আমি ইউজ করেছি, ঠিক আছে। কখন? সকাল 7:09, তাই লিখলাম যে 7:09 AM, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে কি বললাম যে দি এয়ার রেড সাইরেন্স, এটা সাবজেক্ট,
র্যাং ভার্বের সেকেন্ড ফর্ম অ্যাট 7 or 9 AM। ঠিক আছে, তাহলে কি হলো যে কি দি এয়ার রেড সাইরেন্স মানে বিমান যে আক্রমণ, সেই বিমান আক্রমণের যে বিপদ সেটা র্যাং মানে বেজে উঠলো, সাইরেনটা বেজে উঠলো, মানে দি এয়ার রেড সাইরেন্স মানে বিমান আক্রমণের যে সংকেত, বিপদ সংকেত, সেইটা বেজে উঠলো অ্যাট 7 or 9 AM মানে সকাল 7টাতে। আপনি যদি এখানে লিখতেন যে ইন মর্নিং 7 or 9 AM ইন মর্নিং, এটাও কিন্তু হয়, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা নেক্সটটা দেখি তাহলে। আচ্ছা নেক্সট দেখুন, হঠাৎ দেখা গেল আকাশে এক চোখ ঝলসানো সাদাটে গোলাপি আলোর ঝলক, সেই সঙ্গে অস্বাভাবিক এক কম্পন। আচ্ছা, এখানে একটু লক্ষ্য যদি করেন যে সাদাটে লেখা আছে, গোলাপি লেখা আছে, এটাকে আপনি সাদাটাকে হোয়াইটিশ, গোলাপিকে পিঙ্কিশ হিসেবেও লিখতে পারেন, কারণ হোয়াইট লিখলে তো আর হবে না, কারণ হোয়াইট মানে সাদাটে নয়, সাদা। ঠিক আছে, সেমভাবেই পিঙ্ক মানে গোলাপি, গোলাপি সাদাটে গোলাপি, তাই আমাকে পিঙ্কিশে লিখতে হবে। ঠিক আছে, সেন্সটাকে ধরতে হবে। তো দেখুন কিভাবে লেখা হচ্ছে, লিখলাম হঠাৎ দেখা গেল আকাশে, তার মানে এই যে হঠাৎ আকাশে দেখা গেল এক চোখ ঝলসানো সাদাটে গোলাপি আলোর ঝলক, এটাকে কিভাবে লিখছে দেখুন, সাডেনলি মানে হঠাৎ, দেয়ার ওয়াজ আ টুইঙ্কল ইন দি স্কাই, দ্যাট মিন দেয়ার ওয়াজ আ টুইঙ্কল ইন দি স্কাই মানে একটা ঝলক দেখা গেল, একটা ঝলসানো জিনিস দেখা গেল। কি দেখা গেল? আ ফ্ল্যাশ অফ হোয়াইটিশ পিঙ্কিশ লাইট, আ ফ্ল্যাশ মানে একটা ঝলক, কিসের? অফ হোয়াইটিশ পিঙ্কিশ লাইট মানে সাদাটে গোলাপি রঙের একটা আলো, তার সঙ্গে সঙ্গে আর কি দেখা গেল? একটা অস্বাভাবিক কম্পন। তাহলে কি অ্যাজ মানে সেই সঙ্গে লেখা আছে, তাই লিখবো যে অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান আনইউজুয়াল ভাইব্রেশন। এবারে আমি দেখুন কোন টেন্সটা ইউজ করছি, এখানে আমি যে পাস্ট ইনডিফিনাইট মানে সিম্পল পাস্ট যেটা, সেইটাই ইউজ করছি। দ্যাট মিন এখানে সাবজেক্ট নেই, ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ইউজ করতে হবে আপনাকে, তাই এইভাবেই করা হয়েছে যে সাডেনলি দেয়ার ওয়াজ আ টুইঙ্কল ইন দি স্কাই, আ ফ্ল্যাশ অফ হোয়াইটিশ পিঙ্কিশ লাইট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান আনইউজুয়াল ভাইব্রেশন। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে পরেরটা দেখি। আচ্ছা দেখুন, নেক্সট সেন্টেন্স হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে, দ্যাট মিন উইদিন আ ফিউ সেকেন্ডস লিখতে পারেন। কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা ও শহরের কেন্দ্রের সাধারণ উদ্যানে, এই যে সাধারণ উদ্যান লেখা আছে, আপনি কি লিখবেন? সাধারণ মানে জেনারেল লিখবেন না, সাধারণ উদ্যান মানে আপনাকে বুঝতে হবে যে পাবলিক পার্ক। ঠিক আছে, হাজার হাজার মানুষ প্রচণ্ড তাপ প্রবাহে দগ্ধ হয়ে গেল। তাহলে প্রচণ্ড তাপ প্রবাহে দগ্ধ হয়ে যাওয়া, এই যে আপনি এখানে স্কোরচিং লিখতে পারেন। ঠিক আছে, দেখুন কিভাবে লেখা যেতে পারে, দেখুন এইভাবে আমি লিখেছি, উইদিন আ ফিউ সেকেন্ডস মানে কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে কি হলো? হাজার হাজার মানুষ মানে থাউজেন্ডস অফ পিপল ইন দি স্ট্রিটস। দেখুন রাস্তা ও শহরের কেন্দ্রের সাধারণ উদ্যানের হাজার হাজার মানুষ, তাহলে কি হাজার হাজার মানুষ কোথাকার? রাস্তা ও শহরের কেন্দ্রের উদ্যানের, তাহলে কি থাউজেন্ডস অফ পিপল। এইবারে বাকি যে কমপ্লিমেন্টটা সেটা লিখবো যে কি ইন দি স্ট্রিটস অ্যান্ড পাবলিক পার্কস। ঠিক আছে, কোথাকার? ইন দি সিটি সেন্টার মানে শহরের কেন্দ্রের আর কি। ঠিক আছে, ইন দি সিটি সেন্টার। এবারে কি হলো? অক্সিলারি ভার্ব ওয়্যার লিখতে হবে, কারণ এটা প্লুরাল ফর্ম, সাবজেক্টটা প্লুরাল হিসেবে আছে। ওয়্যার বার্নড প্যাসিভ করলাম, কারণ দগ্ধ হয়ে গেল মানে এটাখানে প্যাসিভ সেন্সটাই আসছে, তাই কি না? তাহলে পাস্ট ইনডিফিনাইটের আমার প্যাসিভ করতে হচ্ছে। ওয়্যার বার্নড কিসের দ্বারা হলো? বাই দি স্কোরচিং হিট। বোঝা গেল? বাই দি স্কোরচিং হিট। তাহলে দেখুন আরেকবার, এখানে বলছে যে কয়েক সেকেন্ডের মধ্যে, তাহলে উইদিন আ ফিউ সেকেন্ডস এটা লিখে হয়ে গেল কমপ্লিট, এটা লেখা কমপ্লিট। তাহলে কি এইবারে দেখুন, এখান থেকে দেখুন, রাস্তা ও শহরের কেন্দ্রের সাধারণ উদ্যানের হাজার হাজার মানুষ প্রচণ্ড তাপপ্রবাহে দগ্ধ হয়ে গেল। তাহলে তাপপ্রবাহের দ্বারা দগ্ধ হয়ে গেল, কে দগ্ধ হলো? হাজার হাজার মানুষ, যারা কিনা রাস্তায় ও শহরের কেন্দ্রে বা উদ্যানের মধ্যে ছিল। তাহলে সেটাকে আমরা লিখব কি এখানে? থাউজেন্ডস অফ পিপল ইন দি স্ট্রিটস অ্যান্ড পাবলিক পার্কস ইন দি সিটি সেন্টার। এটা হয়ে গেল আমার অবজেক্ট। ঠিক আছে, মানে আমি প্যাসিভের কথা বলছি, প্যাসিভের অবজেক্ট হলো, তারপরে আমি ওয়াজ ওয়্যার হিসেবে ওয়্যার ইউজ করব, কারণ এটা প্লুরাল ফর্ম। তাই এইবারে ভার্বের থার্ড ফর্ম বার্নড, দেন বাই, দেন সাবজেক্ট মানে দি স্কোরচিং অফ হিট। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি।
দেখুন নেক্সট হচ্ছে দেওয়াল, বাড়ি, কারখানা এবং অন্যান্য অট্টালিকা যা কিছু তাপ তরঙ্গ প্রবাহের মুখে দাঁড়িয়েছিল তার প্রত্যেকটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। একইভাবে পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। দেখুন কিভাবে লেখা যায়, ওয়ালস, হাউসেস, ফ্যাক্টরিজ অ্যান্ড আদার বিল্ডিংস, মানে দেখতেই পাচ্ছেন ওয়ালস মানে দেওয়াল, বাড়ি, কারখানা এবং আদার যে বিল্ডিং মানে অন্যান্য যে অট্টালিকা যেগুলো কিনা দাঁড়িয়ে ছিল কোথায়, তাপপ্রবাহের মুখে, তাহলে যেগুলো দাঁড়িয়ে ছিল মানে দ্যাট স্টুড কোথায়, ইন দি ফেজ অফ সাম হিট ওয়েভ ফ্লো, এই পর্যন্ত কিন্তু আমাদেরকে সাবজেক্ট হিসেবে মানে লিখতে হচ্ছে। প্যাসিভের অবজেক্ট এমনি যদি আপনি বলেন তাহলে সাবজেক্ট, বা আপনি যদি সঠিকভাবে বলতে চান তাহলে হবে কি না, যেহেতু আমি এটাকে পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে লিখছি তাই এটাকে অবজেক্ট হিসেবেই ধরতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ালস, হাউসেস, ফ্যাক্টরিজ অ্যান্ড আদার বিল্ডিংস দ্যাট স্টুড ইন দি ফেজ অফ সাম হিট ওয়েভ ফ্লো, সেগুলো কি হলো, ওয়াজ ওয়্যার ইউজ করতে হবে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনাইটের, অল কমপ্লিটলি ডেস্ট্রয়েড। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে নেক্সট দেখি। নেক্সট হচ্ছে দেখুন, ঘোড়া, কুকুর এবং গবাদি পশুও মানুষের মতো একই নিয়তির বলি হলো। তাহলে এই যে নিয়তি কথাটা লেখা আছে, কি লিখবেন, নিয়তি মানে আপনি ভাগ্যকেই বলবেন, ভাগ্যই মানে নিয়তি, তাই না? দেখুন এটাকে কিভাবে লেখা যেতে পারে, দেখুন হর্সেস, ঘোড়া, কুকুর, ক্যাটেল, গবাদি পশু, এরা কি হলো, নিয়তির বলি হলো। অবশ্যই লিখতে হবে এটাকে পাস্ট ইনডিফিনাইটে লেখা যায়, প্রেজেন্ট ইনডিফিনাইটে লেখা যায়, কিন্তু প্যাসিভে লিখতে হবে। ঠিক আছে, নিয়তির বলি হলো বা নিয়তির বলি হয়েছিল, এখানে আরের জায়গায় যদি আপনি ওয়্যারও লেখেন তাও কিন্তু ঠিক। ঠিক আছে, তাহলে কি, হর্সেস, ডগস অ্যান্ড ক্যাটলস আর স্যাক্রিফাইসড, মানে বলি হলো, ত্যাগ করলো, স্যাক্রিফাইস করলো, টু দি সেম ফেট, সেম ফেট একই নিয়তির, অ্যাজ হিউম্যানস মানুষের মতো। বোঝা গেল? তো আপনি যদি এখানে ওয়্যার লেখেন তাও কিন্তু ঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বুঝতে পারলেন? তাহলে কি হলো, এটাকে আবারও আমরা পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ কিংবা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভে লিখতে হবে। তাই এইটাকে আমি অবজেক্ট হিসেবে ধরবো, এইটা আমাদের অক্সিলারি ভার্ব, দেন ভার্বের থার্ড ফর্ম, দেন বাকিটা যেটা আছে সেটা লিখতে হবে, কারণ এখানে বাই বলে যে সাবজেক্ট সেটা কিন্তু নেই। বোঝা গেল? আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখি। দেখুন পরের সেন্টেন্সটা হচ্ছে এমন কি মানে ইভেন উদ্ভিদ জগৎ মানে ফ্লোরা, এরাও কিন্তু নিষ্কৃতি পেল না। বোঝা গেল? এরাও নিষ্কৃতি পায়নি। তো কিভাবে লেখা যায় দেখুন, ইভেন দি ফ্লোরা, এমনকি ফ্লোরা মানে উদ্ভিদ জগতও, ডিড নট গেট রিলিফ, মানে এরাও কিন্তু রিলিফ পায়নি, মানে নিষ্কৃতি পায়নি বা এরাও মুক্তি পায়নি। বোঝা গেল? তাহলে কি, আমি পাস্ট ইনডিফিনিটেই লিখছি। এবার দেখুন এই যে দি ফ্লোরা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবারে যেহেতু নেগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনাইট তাই আমাকে ডিড নট ইউজ করতে হচ্ছে। তারপরে টেন্সের নিয়ম অনুযায়ী এখানে ভার্বের সেকেন্ড ফর্মের জায়গায় ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। কেন? কারণ আমি এটাকে ডিড করেছি তাই। ঠিক আছে, এবার দেখুন রিলিফ, অবজেক্ট নয়, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভও বলতে পারেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি, ইভেন দি ফ্লোরা ডিড নট গেট রিলিফ। ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, দেখুন পরেরটা দেখুন, পরের সেন্টেন্স বলেছে সন্ধ্যার আগে আগুন কমতে শুরু করলো এবং তারপর নিভে গেল। তাহলে সন্ধ্যার আগে আগুন কমতে শুরু করলো এবং তারপর নিভে গেল, এই যে সেন্টেন্সটা আছে এটাকেও আমাদের পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। তাহলে এই যে শুরু করলো মানে কি, বিগিন মানে শুরু হওয়া, আর বিগেন লিখতে হবে তাহলে আমাদেরকে। তাহলে সন্ধ্যার মধ্যে আমাকে বাই দি ইভিনিং লিখতে হবে, মানে সন্ধ্যার মধ্যে, বাই মানে কিন্তু এখানে দ্বারা নয়, কারণ বাই যে প্রিপোজিশন তার যদি আপনি ব্যবহার ফলো করেন তাহলে দেখবেন বাই মানে কিন্তু মধ্যে, বাই মানে মধ্যেও হয়। ঠিক আছে, তাহলে বাই দি ইভিনিং মানে সন্ধ্যার মধ্যে কি হলো, আগুনটা কমতে শুরু করলো, তাই না? তাহলে দি ফায়ার সাবজেক্ট, বিগ্যান মানে শুরু করলো কি করতে, টু সাবসাইড মানে কমতে, দমন হতে শুরু করলো, দমিত হতে শুরু করলো। ঠিক আছে, তারপরে নিভে গেল, নিভে গেল এবং দেন মানে অ্যান্ড দেন তারপর ওয়েন্ট আউট, গো আউট মানে নিভে যাওয়া। ঠিক আছে, এটা একটা আমি ফ্রেজাল ভার্ব এখানে ইউজ করলাম। তো এইভাবে কিন্তু লেখা যায়। বোঝা গেল? তাহলে কি, এখানে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটাই পুরোটাই ইউজ করলাম। ঠিক আছে, চলুন নেক্সট দেখি। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে যে পোড়াবার মতো আর কোনো বস্তু অবশিষ্ট রইল না। তাহলে এমন কোনো বস্তু আর নেই যেটাকে কিনা আর পোড়ানো যাবে। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু এটাকে ইউজ করব ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে। কেন?
কোনো কিছু আর অবশিষ্ট নেই। এখানে আপনি সাবজেক্ট কিন্তু ধরতে পারছেন না, তাহলে আপনাকে ইন্ট্রোডাক্টরি দেয়ারই ধরতে হবে, যেটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ইউজ। তাহলে কি দেয়ার ওয়াজ নাথিং লেফট, মানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই টু বার্ন, পোড়াতে বা পোড়ানোর জন্য, ঠিক আছে, বা পোড়বার মতো। তাহলে কি দেয়ার ওয়াজ নাথিং লেফট, দেয়ার ওয়াজ নাথিং লেফট, কোনো কিছুই অবশিষ্ট নেই, অবশ্যই প্যাসিভ হবে এখানে। দেখুন ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম ইউজ হচ্ছে, অবশ্যই পাস্ট ইনডিফিনাইট মানে সিম্পল পাস্টের প্যাসিভ করেছি, কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, ঠিক আছে। সেই কারণেই আবার আপনাদেরকে এটাকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। তাহলে কিভাবে কোনটা কিভাবে ইউজ হচ্ছে, এটাকে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি হ্যান্ডি হয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কি হলো, পোড়াবার মতো আর কোনো বস্তু অবশিষ্ট রইল না। তাহলে কি লিখবো আমরা, যে দেয়ার ওয়াজ নাথিং লেফট, মানে কোনো কিছু আর অবশিষ্ট রইল না। যেহেতু আমাদের এখানে সাবজেক্ট নেই, তা আমি ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ইউজ করতে হবে। এবং রইল না, অবশিষ্ট রইল না পোড়াবার মতো, তাই এটাকে অবশ্যই একটা প্যাসিভ সেন্স বোঝাচ্ছে, তাই আমরা প্যাসিভ এখানে করলাম প্যাসিভ ভয়েস, ঠিক আছে। তাহলে কি দেয়ার ওয়াজ নাথিং লেফট টু বার্ন, অবশ্যই ইনফিনিটিভ করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখুন, এটা হচ্ছে লাস্ট লাইন প্যাসেজের। হিরোশিমা অস্তিত্ব লুপ্ত হয়ে গেল, মানে হিরোশিমার অস্তিত্ব লুপ্ত হয়ে গেল, মানে হিরোশিমার অস্তিত্বে রইল না। দেখুন এটাকে কি লেখা যায়, বিভিন্নভাবেই লেখা যায়। দেখুন অস্তিত্ব লুপ্ত হয়ে যাওয়া মানে লুপ্ত হয়ে যাওয়া, এইটা হচ্ছে ডাই আউট মানে লুপ্ত হয়ে যাওয়া, হ্যাঁ, একটা ফ্রেজাল ভাব আপনি বলতে পারেন, ডাই আউট। তাহলে ডাইড আউট লিখতে হবে, লুপ্ত হয়ে গিয়েছিল। তাহলে কে লুপ্ত হয়ে গিয়েছিল, হিরোশিমা, তাহলে সাবজেক্ট হিরোশিমা, হিরোশিমা পাস্ট ইনডিফিনাইটে লিখছি, তাই ডাইড আউট, ঠিক আছে। কিসে, তার অস্তিত্ব রক্ষাতে, তাহলে টু এক্সিস্ট, মানে হিরোশিমা তার অস্তিত্ব রক্ষাতে মানে পারেনি, অস্তিত্ব রক্ষা করতে লুপ্ত হয়ে গিয়েছিল, বোঝা গেল। তাহলে এই হলো আমাদের আজকেকার দুটো ট্রান্সলেশন করলাম আমরা। আপনারা যেভাবে করেছেন সেভাবেও অবশ্যই সঠিক, কিছু কিছু জায়গায় মিস্টেক আছে, সেটা আপনাদেরকে আমি পার্সোনালি গ্রুপে না বলে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমি চ্যাট করে বলে দেবো যে কোন কোন জায়গায় একটু প্রবলেম আছে, সেই সেই জায়গাগুলো একটু ঠিক করবেন। আর একটা কথা যেটা হচ্ছে যে আপনারা নিয়মিত প্র্যাকটিস করুন। নিয়মিত প্র্যাকটিস করবেন কিভাবে, আপনাদের কাছে যে সমস্ত বইগুলো আছে সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করুন, স্ট্যান্ডার্ড লেভেলের প্র্যাকটিস করুন, সহজ সরল প্র্যাকটিস করে কোনো লাভ নেই। এরকম স্ট্যান্ডার্ড লেভেল ধরুন, বিগত বছরের কোশ্চেনগুলো তুলুন, সেগুলোকে প্র্যাকটিস করুন। অবশ্যই আপনারা যা লিখছেন পরীক্ষার পরে মানে পরীক্ষার এই যে আপনারা লিখতে থাকছেন, তাহলে কী হবে, পরীক্ষার আগে পর্যন্ত আপনার একটা যদি হ্যাভাব কিছু একটা প্র্যাকটিস করে যান, তাহলে কিন্তু একটা আপনার প্র্যাকটিস দক্ষতা বেড়ে গেল, যাই কিছু আসুক না কেন আপনি লিখে দিয়ে আসতে পারবেন, অন্তত গ্রামারগুলো মেনটেনগুলো ঠিকঠাক করে ধরতে পারবেন, যে এখানে দেয়ার ইউজ করতে হবে, কি এটা প্যাসিভ করতে হবে, বুঝতে পারছেন। এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, দেখবেন অনেকটাই আপনি ডেভেলপ করবেন নিজেরাই। তো আর প্রত্যেক দিন তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে টাস্ক দিচ্ছি, সেগুলোকে আপনারা নিজেরা লিখতে থাকুন আর গ্রুপে পাঠাতে থাকুন। আমি অবশ্যই চেক করে আপনাদেরকে পার্সোনালি চ্যাট বক্সে আপনাদেরকে বলে দেবো যে কোথায় কোথায় কী হচ্ছে। তারপরে আপনারা চাইলে আমার এই ভিডিওটাও দেখতে পারেন, এখান থেকে আমি কিভাবে আমি করছি এটাকেও একটু ফলো করতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর লাইক করে দেবেন একটা। আর যদি মনে হয় যে বন্ধুদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন আছে, তাহলে বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে। ওকে, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।